হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি 1 2 3। চলো আজ আমরা সালোক সংশ্লেষ পড়ব। সালোক সংশ্লেষ, স যুক্ত আলোক যুক্ত সংশ্লেষ। সালোক সংশ্লেষ মানে আলোকের সাথে যে সংশ্লেষটা হয়, আলোকের সাহায্য নিয়ে যে সংশ্লেষ হয়। কি সংশ্লেষ হয়? গ্লুকোজ জাতীয় খাবার সংশ্লেষ হয়। কোথায় সংশ্লেষ হয়? সবুজ উদ্ভিদের মধ্যে। সবুজ উদ্ভিদের মধ্যে যে জৈবনিক প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় খাদ্য সংশ্লেষিত হয়, গ্লুকোজ জাতীয় খাদ্য গঠন হয়, গ্লুকোজ জাতীয় খাদ্য ফর্মেশন হয়, সেই জৈবনিক প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে আলোক লাগে। আলোক মানে সূর্যালোক লাগে, সেই জন্য বলছে স যুক্ত আলোক, সালোক। স মানে সাথে। তাহলে সালোক সংশ্লেষ কথাটা কোথা থেকে এসেছে? বিজ্ঞানী বার্নেস 1898 খ্রিস্টাব্দে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ শব্দটি প্রথম প্রবর্তন করেন। তাহলে সালোক সংশ্লেষ কথাটির ইংরাজি শব্দ কি? ফটোসিনথেসিস। ফটো মিন্স আলোক, লাইট। সিনথেসিস মিন্স ফরমেশন, গঠন, সংশ্লেষ। তাহলে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। ফটোসিনথেসিস শব্দটি দুটি গ্রিক শব্দ, ফোটোস অর্থাৎ আলো এবং সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ থেকে এসেছে। তাহলে ফটোসিনথেসিস কথাটা কোথা থেকে এসেছে আমরা জানতে পারলাম। ফটোসিনথেসিস শব্দটি আক্ষরিক অর্থ হলো আলোকের উপস্থিতিতে, অর্থাৎ সবুজ উদ্ভিদ কর্তৃক আলোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ। শর্করা মানে গ্লুকোজ। শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষিত হয়, ফর্মেশন হয়, গঠন হয়। সালোক সংশ্লেষ হলো ক্লোরোফিলযুক্ত জীবের, মূলত সবুজ উদ্ভিদের একটি জৈবনিক পদ্ধতি, যা অন্য কোনো জীবের পক্ষে সম্ভব নয়। কেন? অন্য কোনো জীবের মধ্যে ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল তো থাকতেই হবে, যতই সূর্যালোক লাগুক ক্লোরোফিল থাকতেই হবে, না হলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হবে না। আরও দুটো জিনিস লাগবে, ধীরে ধীরে বলছি। সালোক সংশ্লেষকারী উদ্ভিদ পরিবেশে পর্যাপ্ত সূর্যালোকের কিছু অংশমাত্র এবং বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে জল গ্রহণ করে শর্করা জাতীয় জৈব যৌগ উৎপাদন করে। তাহলে কি লাগে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য? প্রথমত লাগে সূর্যালোক, দ্বিতীয়ত লাগে গাছে থাকা ক্লোরোফিল, তৃতীয়ত লাগে মূলরম দ্বারা মাটি থেকে শোষিত জল, চতুর্থত লাগে কি? বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড। এই চারটে জিনিস একসাথে হলে তবেই সালোক সংশ্লেষ প্রক্রিয়া হবে। শুধু ক্লোরোফিল থাকলেই হবে না, শুধু সূর্যালোক থাকলেই হবে না। সূর্যালোক থাকলে তার সাথে ক্লোরোফিল লাগবে, তার সাথে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড লাগবে, তার সাথে মূলরম দ্বারা মাটি থেকে শোষিত জল লাগবে। এই চারটে জিনিস একসাথে হলেই, এই চারটে উপাদান একসাথে পেলেই তবে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়া করে নিজের জন্য গ্লুকোজ জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ করতে পারবে, গঠন করতে পারবে, সিনথেসিস করতে পারবে। উদ্ভিদ এই প্রাথমিক যৌগ থেকে জীবনের প্রয়োজনীয় অন্যান্য বিভিন্ন যৌগের সংশ্লেষ ঘটায়। তাহলে এই যে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করলো, সেই গ্লুকোজ জাতীয় খাবার থেকে তার যখন যে খাবার দরকার সে খাবার তৈরি করে। এই যৌগের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ থাকে, যা সমগ্র জীবজগতের শক্তির একমাত্র উৎস। তাহলে কি বললো? এই যে সূর্যালোকের সাহায্যে ফটোসিনথেসিস হচ্ছে, এই ফটোসিনথেসিস হওয়ার জন্য সূর্যালোক, সৌরশক্তি, সূর্যালোকের মধ্যে রয়েছে কি ধরনের শক্তি? সৌরশক্তি। এই সৌরশক্তিটা খাবারের মধ্যে প্রথমে রাসায়নিক শক্তি, তারপর খাবারের মধ্যে, খাদ্যের মধ্যে স্থিতিশক্তি, তারপর সেটা খাদ্য শক্তিতে রূপান্তরিত হয়। সৌরশক্তিটাই আমরা কিন্তু খাচ্ছি না। সৌরশক্তিটা রাসায়নিক শক্তিরূপে ফটোসিনথেসিসের রাসায়নিক প্রক্রিয়াটা হচ্ছে, এই জৈবনিক প্রক্রিয়াটা একটা রাসায়নিক প্রক্রিয়া। উদ্ভিদের
দেহের অভ্যন্তরে ঘটে। এই রাসায়নিক প্রক্রিয়াটা থেকে রাসায়নিক শক্তি তৈরি হচ্ছে। রাসায়নিক শক্তি থেকে তৈরি হবে স্থিতিশক্তি, খাদ্যের মধ্যে হবে, কারণ রাসায়নিক প্রক্রিয়ার ফলে খাদ্য তৈরি হচ্ছে, সেই খাদ্যের মধ্যে স্থিতিশক্তি হিসাবে আসবে, তারপর সেটা খাদ্য শক্তিতে রূপান্তরিত হবে। এরপর আমরা সেই খাদ্যটা গ্রহণ করব। খাদ্যটা গ্রহণ করার পর সেই খাদ্য শক্তিটা আমাদের শরীরে এনার্জি বা শক্তিরূপে সঞ্চিত হবে। তাহলে অনেকগুলো ধাপে কিন্তু শক্তির রূপান্তর হচ্ছে। শক্তির রূপান্তর অনেকগুলো ধাপে হচ্ছে। প্রথমে সৌরশক্তি। সৌরশক্তি আমাদের সকল শক্তির আধার। সৌরশক্তি থেকে আমরা সমস্ত শক্তি পাই। সৌরশক্তি হচ্ছে সমস্ত শক্তির মূল কেন্দ্র। তাহলে এই সৌরশক্তিটা কাজে লাগাচ্ছে ফটোসিনথেসিস করতে গিয়ে। এই ফটোসিনথেসিসের সময় রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে। রাসায়নিক প্রক্রিয়ার সময় সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। রাসায়নিক প্রক্রিয়ার ফলে খাদ্য তৈরি হচ্ছে, গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হচ্ছে। তখন সেই রাসায়নিক শক্তিটা স্থিতিশক্তি এবং তারপরে খাদ্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই খাদ্য যখন আমরা গ্রহণ করি তখন সেটা খাদ্য শক্তিটা আমাদের শরীরের ভেতর ঢোকে এবং সেটা আমাদের এনার্জি বা শক্তিরূপে সঞ্চিত থাকে। সেই এনার্জি বা শক্তি দিয়েই আমাদের শরীরে বিভিন্ন অর্গানগুলো কাজ করে, যেমন হার্ট, লাংস, কিডনি, এরকম সমস্ত অর্গানগুলো এই শক্তি খরচ করেই কাজ করে। এই শক্তি না থাকলে কিন্তু এই অর্গানগুলো কাজ করতে পারতো না। রেসপিরেশন হচ্ছে খাদ্যটা জারিত হচ্ছে অক্সিজেনের সাহায্যে। উদ্ভিদের থেকে যে খাদ্যটা আমরা গ্রহণ করছি সেই খাদ্যটা অক্সিজেনের সাহায্যে জারিত হচ্ছে অক্সিডাইজড হচ্ছে, অক্সিজেন যুক্ত হচ্ছে। অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় জারণ। এই জারিত হয়ে আমাদের এনার্জি দিচ্ছে আর আমাদের শরীরের ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে বার করে দিতে সাহায্য করছে। শ্বসন, এই প্রক্রিয়ার নাম হচ্ছে শ্বসন। এটাও জৈবনিক প্রক্রিয়া। এই শ্বসনের ফলে আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে এবং অক্সিজেন ঢুকছে। এই শ্বসন কিন্তু সমস্ত জীবের মধ্যেই হয়। যাদেরই প্রাণ আছে তাদেরই এই শ্বসন হবে। তার মানে উদ্ভিদেরও শ্বসন হবে, প্রাণীরও শ্বসন হবে। দিবারাত্র মানে যখন থেকে জন্ম নিয়েছি যখন থেকে আমরা, আর মৃত্যু পর্যন্ত আমাদের এই শ্বসন চলবে। উদ্ভিদেরও তাই। শ্বসন কখনো বন্ধ হবে না। এই রেসপিরেশন বা শ্বসন কখনো বন্ধ হবে না। শ্বসনের সময় আমরা অক্সিজেন নিই আর কার্বন ডাইঅক্সাইড ফেরত দিই, বায়ুমণ্ডলে ছেড়ে দিই। মানে কি, আমরা প্রশ্বাস, এই যে আমরা শ্বাস প্রশ্বাস বলি না, শ্বাস নাও, নিঃশ্বাস নাও, প্রথমত শুনে রাখো তোমরা, নিঃশ্বাস নাও কথাটা কিন্তু ভুল। শ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। নিঃশ্বাসটা হচ্ছে ছাড়া। নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড থাকে আর শ্বাস বা প্রশ্বাস এটার সাথে অক্সিজেন থাকে। তাহলে আমরা নাক দিয়ে যখন বায়ুটা টানি তখন সেটা অক্সিজেন ঢুকছে ভেতরে, সেটাকে বলা হচ্ছে শ্বাস বা প্রশ্বাস। আর যখন শরীরের ভেতরে প্রত্যেকটা কোষে জারণের প্রত্যেকটা কোষে শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা যখন আমাদের লাংসের মধ্যে দিয়ে নাসাপথ দিয়ে বাইরে বেরিয়ে আসছে তখন সেটাকে বলা হচ্ছে নিঃশ্বাস। ওই নিঃশ্বাসের মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকে। অনেকেই বলে এই কথাটা, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, একদম ভুল কথা। তোমরা অন্তত জানো, তোমরা বায়োলজি পড়ছো, নিঃশ্বাস নাও কথাটা হয় না, নিঃশ্বাস ছাড়ো, প্রশ্বাস নাও বা শ্বাস নাও। আজ থেকে তোমরা কিন্তু এই কথাটা আর বলবে না। শ্বাস নাও বা প্রশ্বাস নাও আর নিঃশ্বাস ছাড়ো। নিঃশ্বাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে আর প্রশ্বাস বা শ্বাসের মধ্যে অক্সিজেন আছে। তাহলে এই অক্সিজেনটা আমরা নিচ্ছি, ভেতরে নিচ্ছি, আমাদের প্রয়োজন। কিসের জন্য প্রয়োজন? আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, আমাদের শ্বসনের জন্য প্রয়োজন। তাহলে এটা হচ্ছে কি, শ্বাস নেওয়া বা প্রশ্বাস নেওয়া। ডাক্তারবাবুরা কিন্তু বলেন, ডক্টররা কিন্তু বলেন শ্বাস নিন, শ্বাস নিন, নিঃশ্বাস নিন, কখনো বলেন না কিন্তু, কারণ ডাক্তারবাবুরা এগুলো ভালো করে পড়াশোনা করেছেন। আর বা আমাদের শরীরের প্রত্যেকটা কোষে যে শ্বসন হচ্ছে,
অক্সিজেনের সাহায্য নিয়ে সেই শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, যেটা আমাদের শরীরের কোষে থাকা ভালো না, আমাদের শরীরের ভেতরে থাকা ভালো না। সেই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের বর্জ্য পদার্থ, কারণ সেগুলো আমাদের শরীরে ক্ষতি করবে। সেই কার্বন ডাইঅক্সাইডটা আমরা আবার ফুসফুসের মাধ্যমে, নাসাপথের মাধ্যমে নাক দিয়ে বাইরে বার করে দিচ্ছি। বাইরে মানে পরিবেশে বের করে দিচ্ছি। তাহলে এইটাকে বলা হচ্ছে নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়া দিয়ে কি তাহলে সালোক সংশ্লেষের মধ্যে দিয়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, তারপরে পরিণত না, ওটাকে বলবো রূপান্তরিত হয়, রূপের চেঞ্জ হয়, এক রূপ থেকে আরেক রূপে আসে। তাহলে এই সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক শক্তিটা স্থিতি শক্তি রূপে রূপান্তরিত হয়ে খাদ্য শক্তি রূপে রূপান্তরিত হয়। তারপর সেই খাদ্যটা যখন আমরা গ্রহণ করব, তখন সেটা আমাদের শরীরে এনার্জি বা শক্তি, এই শক্তিটা কিন্তু স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে আমাদের শরীরে, স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে আমাদের শরীরে। যখন শক্তিটা সঞ্চিত থাকে তখন স্থিতিশক্তি, কিন্তু সেই শক্তি খরচ করে এই অর্গানগুলো কাজ করবে। কারণ এই অর্গানগুলো তো আর কেরোসিন তেল লাগবে না, বা পেট্রোলও লাগবে না, বা ডিজেলও লাগবে না গাড়ির মতো। এই অর্গানগুলো এই আমাদের সৌরশক্তি থেকে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে যে শক্তি আমাদের শরীরে স্টোরড হয়েছে, সঞ্চিত হয়েছে, সেই শক্তি দিয়েই, সেই শক্তি খরচ করে কাজ করবে। সেই জন্য খাদ্য খাওয়া আমাদের জরুরি। যেদিন মানুষ উপোস করে সেই দিন কিন্তু তার গলা দিয়ে ভালো মতো আওয়াজ বেরোয় না। কেন? তার শরীরে শক্তি নেই। খাদ্য থেকে শক্তিটা পাবে। খাদ্য যদি না পায়, তার শরীরে শক্তি কোথা থেকে আসবে? তাই তো। উদ্ভিদ সালোক সংশ্লেষ পদ্ধতিতে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন নির্গত করে। এটা দেখলে শ্বসনের ঠিক উল্টোটা। শ্বসনে অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। আর সালোক সংশ্লেষটা কী হয়? সালোক সংশ্লেষে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে বায়ুমণ্ডল থেকে আর অক্সিজেন তৈরি করে। তাহলে সেই অক্সিজেনটা পরিবেশে ত্যাগ করে, সেই অক্সিজেন নিয়ে উদ্ভিদ শ্বসন করে, সেই অক্সিজেন নিয়ে আমরা শ্বসন করি। জীব মানে সমস্ত জীবকুল শ্বসন করে। তাহলে বুঝতে পারছো তো, গাছ আমাদের শ্বসনের জন্য অক্সিজেন সাপ্লাই করছে, অক্সিজেন উৎপন্ন করছে। শুধু আমাদের কেন, গাছ নিজেরও শ্বসনের জন্য অক্সিজেন তৈরি করছে। তাহলে সেই গাছ যদি না থাকে, তাহলে পরিবেশে অক্সিজেনের ঘাটতি হবে। তাই তো, পরিবেশে অক্সিজেনের ঘাটতি হবে। তার ফলে অক্সিজেনের চাহিদা হলে কী হবে? অক্সিজেনের অভাবজনিত নানা রকম রোগ তৈরি হবে। সেই রোগগুলো আমাদেরও হবে। ওদের তো শরীর মানুষের মতো বা প্রাণীর মতো অত উন্নত নয়, তবুও অক্সিজেন ওদের শ্বসনের জন্য লাগছে। তাহলে সালোক সংশ্লেষের জন্য ওরা খাবার তৈরি করছে, সেই খাদ্য আমরা খাচ্ছি। আবার সালোক সংশ্লেষের ফলে কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থ, বর্জ্য গ্যাস, যেটা দূষিত গ্যাস বায়ুমণ্ডল থেকে ওরা নিচ্ছে, এবং তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে বায়ুমণ্ডল পরিশুদ্ধ হচ্ছে। আর তারপরে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ফলে ওরা অক্সিজেন তৈরি করছে, সেই অক্সিজেন আবার বায়ুমণ্ডলে ত্যাগ করছে। সেই বায়ুমণ্ডল থেকে শ্বসনের জন্য ওরাও অক্সিজেন নিচ্ছে, আমরাও অক্সিজেন নিচ্ছি। তাহলে উদ্ভিদের কত প্রয়োজন, প্রাণীকুলের জন্য উদ্ভিদকুলের অনেক প্রয়োজন। তাই যেভাবে উদ্ভিদ কাটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের জীবন সংশয় হয়ে যাবে, ওদেরও জীবন সংশয় হয়ে যাবে। সেই জন্য আমাদের গাছ লাগানো দরকার। তাছাড়াও উদ্ভিদ থেকে আমরা অনেক উপকার পাই, সেগুলোর জন্য আমাদের গাছ লাগানো দরকার। এরপর আমরা আসবো সালোক সংশ্লেষের সংজ্ঞা। আমি এখন মুখে পড়াচ্ছি, এরপর আমি তোমাদের নোট দিয়ে দেব। সংজ্ঞা: যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ করে। তাহলে কী কী নিল? সবুজ উদ্ভিদ হতে হবে তাকে, সবুজ উদ্ভিদ হতে হবে, তার মানে ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ হতে হবে তাকে। ক্লোরোফিল না থাকলে চলবে না। সূর্যালোকের উপস্থিতি থাকতে হবে, সূর্যালোক দরকার। ক্লোরোফিলের সাহায্যে হবে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড, তাহলে বায়ুর কার্বন ডাইঅক্সাইড চাই, রাসায়নিক বিক্রিয়া হবে উদ্ভিদের শরীরের ভেতর। কোথায় হবে? পাতার
ক্লোরোপ্লাস্টের ভেতরে, সবুজ পাতার ক্লোরোপ্লাস্টের ভেতরে বিক্রিয়ার ফলে সরল শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ করে। সরল, কারণ উদ্ভিদের অত শরীরের ভেতরে মেকানিজমটা আমাদের মতো নয়, ওদের একদম সহজ সরল ব্যবস্থা। ওদের নার্ভাস সিস্টেম নেই, ডাইজেস্টিভ সিস্টেম নেই, মানে পাচনতন্ত্র নেই, নার্ভতন্ত্র নেই, ওদের রক্ত সংবহনতন্ত্র নেই, এরকমভাবে কঙ্কালতন্ত্র মানে স্কেলেটাল সিস্টেম নেই। তাহলে ওরা খুব সহজ সরল, সেই জন্য ওদের একদম সরল শর্করা জাতীয় খাদ্য যেটা গ্লুকোজ, সেই গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হয়। সুতরাং সালোকসংশ্লেষ একটি গুরুত্বপূর্ণ উপচিতি জৈবনিক পদ্ধতি। উপচিতি মানে গঠনাত্মক, মানে খাবার তৈরি হচ্ছে। আরেকটা টার্ম পাবে তোমরা অপচিতি, মানে খাবার ভেঙে যাচ্ছে। তাহলে খাবার যখন গঠন হয় তখন তাকে বলা হচ্ছে উপচিতি জৈবনিক প্রক্রিয়া। আর যখন খাবার ভেঙে যায়, ভেঙে গিয়ে অন্যরকম কাজ হয়, অন্যরকম রাসায়নিক প্রক্রিয়া হয়, তখন সেটা হবে কি অপচিতি জৈবনিক প্রক্রিয়া। তাহলে উপচিতি জৈবনিক প্রক্রিয়া হচ্ছে সালোকসংশ্লেষ, আর অপচিতি জৈবনিক প্রক্রিয়া হচ্ছে শ্বসন, কারণ খাদ্যটা ভেঙে যাচ্ছে। ওকে, শক্তিবিদ্যার দৃষ্টিতে বলা যায় যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ আলোকের ফোটন কণা শোষণ করে। এই যে আমাদের সূর্যালোক লাগবে, সূর্যালোক লাগবে, আমরা বলেই যাচ্ছি সূর্যালোক লাগবে। আরে সূর্যালোকের কি লাগবে? সূর্যালোকের মধ্যে এমন কি আছে যেটা ক্লোরোফিল নিয়ে তারপরে খাবার তৈরি করতে পারবে জল আর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে? এই যে সূর্যালোকের মধ্যে ফোটন কণা বলে এক ধরনের কণা আছে। এই কণা কিন্তু ওই কণা পাথর নয়, আলোক রশ্মির কণা শোষণ করে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিরূপে রূপান্তরিত করে। রাসায়নিক শক্তিরূপে জৈব যৌগে আবদ্ধ করে, তাকে সালোকসংশ্লেষ বলে। তাহলে কি বলছে যে উদ্ভিদ যে পদ্ধতিতে সবুজ উদ্ভিদ আলোকের ফোটন কণা শোষণ করছে, আসলে কে শোষণ করে? আলোকের ফোটন কণা কে শোষণ করে? ক্লোরোফিল অণু। গাছের মধ্যে যে ক্লোরোফিল কণা থাকে, সবুজ কণা থাকে, এই সবুজ কণা বা ক্লোরোফিল অণু এই সূর্যালোকের ফোটন কণা শোষণ করে নিয়ে ক্যাপচার করে আলোক শক্তি। সৌরশক্তি মানে আলোক শক্তি, ওই আলোক শক্তিটাকে গ্রহণ করে ওটাকে রাসায়নিক বিক্রিয়া হবে, রাসায়নিক প্রক্রিয়া হবে, রাসায়নিক শক্তিরূপে রূপান্তরিত করে। ওই রাসায়নিক শক্তিটা আবার যে খাদ্যটা তৈরি হবে জৈব যৌগ তার মধ্যে আবদ্ধ করে, বা খাদ্য স্থিতিশক্তি, তারপরে খাদ্য শক্তিরূপে আবদ্ধ করে। এই পুরো প্রসেসটাই হচ্ছে সালোক সংশ্লেষ। গাছে ক্লোরোফিল সবচেয়ে বেশি পরিমাণে থাকে পাতায়, সেই জন্য পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। আমরা যেমন রান্নাঘরে খাবার তৈরি করি, ঠিক সেরকম গাছও পাতাতে সবুজ কণার সাহায্য নিয়ে খাবার তৈরি করে। এবং তাছাড়াও কোনো কোনো গাছে কাণ্ডে সবুজ কণা থাকে, কাণ্ড কিছুটা সবুজ থাকে। তারপরে কাঁচা ফলের ত্বকে, কাঁচা ফলের খোসাও সবুজ হয়, সেখানেও সবুজ কণা থাকে, সেখানেও অল্প বিস্তর সালোকসংশ্লেষ প্রক্রিয়া চলে। কিন্তু সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ প্রক্রিয়া হয় কোথায়? গাছের সবুজ পাতায়। এই সবুজ পাতায় যেখানে ক্লোরোফিল অণুগুলো থাকে, সেই ক্লোরোফিল অণু, সেই জায়গাটাকে বলা হচ্ছে মেসোফিল কলা। যে কোষগুলোর মধ্যে এই সবুজ কণাগুলো থাকে, এই ক্লোরোফিলগুলো থাকে, সেই সবুজ কোষগুলোকে বলা হচ্ছে মেসোফিল কলা। কলা আবার কাকে বলে? এই কলা তো ব্যানানা ফ্রুট কলা নয়। এই কলা হচ্ছে একটা মাদার সেল থেকে, একটা মাতৃকোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হবে। তারা একই রকম দেখতে হবে, মোটামুটি একই রকম দেখতে হবে, এবং সবাই মিলে একই রকম কাজ করবে, তখন তাকে বলা হচ্ছে কলা। তাহলে সেই ধরনের যেমন এই মেসোফিল কলাতে কী থাকে? দু রকমের কোষ থাকে, একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা আর একটা প্যালিসেড প্যারেনকাইমা। এই প্যালিসেড প্যারেনকাইমাতেও ক্লোরোফিল থাকে, আর স্পঞ্জি প্যারেনকাইমাতেও ক্লোরোফিল থাকে। এগুলো আসলে প্যারেনকাইমা কোষ, মানে জীবিত কোষ, প্যারেনকাইমা কোষ বা জীবিত কোষ। তাহলে এই মেসোফিল কলা বা মেসোফিল টিস্যু, কলাকে ইংরেজিতে বলে টিস্যু, এই মেসোফিল টিস্যু বা মেসোফিল কলার মধ্যে
সবুজ কণা থাকে গাছের পাতায়। আবার গাছের পাতায় কিছু কিছু খালি জায়গাও থাকে, সেখানে এয়ার থাকে, যার জন্য গাছের পাতা হালকা। হালকা বলে গাছের পাতা হাওয়াতে দোলে। গাছের পাতা যদি ভারী হতো তাহলে হাওয়াতে দুলতো না। তাহলে গাছের পাতা হালকা কেন? গাছের পাতায় কিছু কিছু খালি জায়গা থাকে, সেখানে এয়ার ভরা থাকে। মানে খালি জায়গা মানে সেখানে এয়ার থাকবে। কোনো খালি জায়গা তো ফাঁকা থাকে না, সেই খালি জায়গাতে বায়ু বায়ু থাকে। বায়ুশূন্য কোনো জায়গাই হয় না। খালি জায়গা মানেই সেখানে বায়ু থাকে। তাহলে পাতাতেও সেরকম কিছু কিছু জায়গা থাকে যেখানে বায়ু থাকে। সেই বায়ু থাকার জন্য গাছের পাতা হালকা হয়, ওজনটা হালকা হয়, এবং সেই ওজন হালকার জন্য গাছের পাতা হাওয়াতে দোলে। যদি বায়ু না থাকতো তাহলে পরে হালকাও হতো না, ভারী থাকতো, এবং গাছের পাতা হাওয়াতে দুলতো না, নড়তো না। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এর পরের দিন একদম বিস্তারিতভাবে আসবো, বিস্তারিতভাবে সালোক সংশ্লেষ পড়ব। ওকে? যা যা পড়াচ্ছি আমি সেগুলো আপ টু ডেট তোমরা তৈরি করে নেবে। না হলে একসাথে সব পড়ব মনে করলে কিন্তু সব হজবরল হয়ে যাবে, কিন্তু বলে দিলাম। তোমরা এখন প্রথম নতুন ক্লাস 9-এ উঠেছো, তোমাদের কাছে এগুলো সব নতুন, তাই একদম পড়া জমাবে না, আপ টু ডেট রাখবে। যেদিনকার যে ভিডিও সেদিন সেটা তৈরি করে ফেলবে, আর তৈরি করে তোমরা লিখে ফেলবে। না লিখলে পড়া কমপ্লিট হয় না। পড়া লেখা কথাটা আছে, লেখা পড়া, পড়া লেখা, মানে পড়বে লিখবে, পড়বে লিখবে। আবার দেখবে পড়াশুনো, পড়াশোনা মানে কি? পড়াশোনা বা পড়াশুনো কথাটা কেন? পড়বে, নিজের কানে শুনবে, তার মানে তোমাকে জোরে জোরে পড়তে হবে। পড়বে আর নিজের কানে শুনবে, তাহলে তোমাকে জোরে জোরে পড়তে হবে। তাহলে পড়াশোনা হচ্ছে কি? পড়বে আর শুনবে, অন্যকে শোনানো না, নিজেকে শোনানো। কারণ আমাদের ওটা আমাদের কানের অডিটরি নার্ভ দিয়ে আমাদের মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পৌঁছে যাবে। তারপরে সেই পড়াটা আমাদের ব্রেনে স্টে করবে, থেকে যাবে। নাহলে আমরা ওই পড়া ভুলে যাব। মনে মনে পড়লে পড়া মুখস্থ হয় না, মনে মনে পড়লে পড়া মনে থাকে না। কারণ অডিটরি নার্ভের কোনো কাজ নেই, শ্রবণ কেন্দ্র পৌঁছাচ্ছে না মনে মনে পড়লে। ওই জন্য নিজেকে শুনিয়ে পড়তে হবে। ওই জন্য বলছে পড়া শোনা। আর লেখা পড়া মানে কি? পড়া লেখা বা লেখা পড়া মানে পড়ার সাথে লিখতে হবে। যেটা তুমি পড়বে সেটা লিখতে হবে, না হলে সেটা কার্যকরী হবে না। শুধু পড়ে গেলাম, লিখলাম না, তাহলে কিন্তু সেটা কার্যকরী হবে না। পড়ার সাথে কিন্তু লিখতে হবে। এমনি এমনি এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো, এই কথাগুলো চালু হয়নি। লেখাপড়া, পড়াশুনো। ওকে? এই কথাগুলো মানবে, মানলে তোমাদেরই উপকার হবে। ঠিক আছে? তার মানে আমার ভিডিওগুলো যে যাচ্ছে এগুলো রোজকার পড়া, রোজ তৈরি করে লিখে ফেলবে। রোজকার পড়া রোজ তৈরি করে লিখে ফেলবে। আপ টু ডেট না পড়া তৈরি করলে ভালো নাম্বার আসবে না, ভালো রেজাল্ট আসবে না। যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমার কথা শুনবে। ওকে? ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।